শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিটল টাটা এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক এবং জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের এই আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় মূল্যবোধের সূচক। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। রয়েছেন সাবেক সচিব ও রাষ্ট্রদূত জনাব মোফাজ্জল করিম এবং আমাদের সাথে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর নিজামুল হক ভূঁইয়া। এছাড়াও অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন ইতিহাসবিদ ও সমাজ গবেষক অধ্যাপক ডক্টর মমতাজ উদ্দিন পাটোয়ারি। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রথমেই মোফাজ্জল করিম, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের আজকের আলোচ্য বিষয় মূল্যবোধের সূচক। আমরা প্রায়শই বলে থাকি যে আমাদের গত এক দশকও যদি ধরি, 5 দশকে তো উন্নতি হয়েছেই, গত এক দশকেও যদি ধরি ঈর্ষণীয় উন্নতি হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, অর্থনৈতিক নানা সূচকে। তো অবকাঠামোগত যে উন্নতি, তার যে উচ্ছ্বাস উল্লাস আবেগ রয়েছে, ঠিক তার পাশাপাশি আমাদের মানবিক মূল্যবোধের জায়গায় কিছুটা আক্ষেপ রয়ে গেছে। সকলেই এই বলে। পুরো বিষয়টি যদি শুরু করেন একটু। আপনাকে ধন্যবাদ। প্রথমেই আমি আপনার অত্যন্ত মননশীল এই বিষয়বস্তু যেটা আজকে নির্বাচন করেছেন তার জন্য ধন্যবাদ দিচ্ছি, এবং আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং একই সঙ্গে শুধু গুরুত্বপূর্ণ না, এটা অবহেলিত বটে। সূচক বললেই এখন আমরা মনে করি যে আমাদের সামাজিক সূচকগুলো অনেকগুলো আছে, অর্থনৈতিক সূচক আছে, এগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করি। কিন্তু মূল্যবোধ জিনিসটা আস্তে আস্তে ক্ষয় হতে হতে এমন অবস্থা হয়েছে এখন আর দেখাই যায় না। অথচ অন্যান্য মূল্যবোধ যতটাই আছে সবগুলারই, অন্যান্য সূচক যেগুলো আছে সবগুলারই কিন্তু টার্গেট হচ্ছে কি মূল্যবোধ। মানুষের মধ্যে যে মানবতাবোধ, মানুষের মধ্যে যে মানবিক গুণাবলী, এগুলার উন্নয়নটাই হচ্ছে গিয়ে অন্যান্যগুলোর লক্ষ্য। যেমন আমি একটা উদাহরণ দিই, এখানে দুইজন অত্যন্ত বিজ্ঞ প্রাজ্ঞ এবং নমস্য অধ্যাপক রয়েছেন। তারা যে কেউ হয়তো 30 বছর, কেউ 20 বছর 25 বছরের শিক্ষকতা করছেন, কী জন্যে? যাতে করে যাদের পড়াচ্ছেন তাদের ভিতরে যাতে ওই মানবিক গুণাবলীগুলোর যাতে বিকাশ সাধন হয়। কিন্তু আমি দুঃখের সঙ্গে একটা জিনিস অবজার্ভ করব, এবং এটা জানি না আমার এই শ্রদ্ধেয় আলোচকরা কীভাবে দেখবেন। পড়াচ্ছেন ঠিকই, এবং আজকালকার ছেলে মেয়েদের মেধাও মাশাআল্লাহ খুব ভালো, অনেকেই জানেন না, কিন্তু এখনকার ছেলেমেয়েরা বিভিন্ন কারণে তারা খুবই মেধাবী। তার কারণ যে সমস্ত অগ্রগতি হয়েছে প্রযুক্তিগত, যে সমস্ত জ্ঞান বিজ্ঞানের গবেষণার উন্নয়ন হয়েছে, তাতে এরা বড় হচ্ছে, অতএব নিশ্চয়ই তারা অনেক ভালো কথা। কিন্তু যদি বলা হয় যে মূল্যবোধের ওই ব্যাপারটা একটু বলুন তো বলবে মূল্যবোধ সেটা আবার কি? তো আমি এই জন্যে বলছি যে বোধহয় সময় এসছে আমাদের অন্যান্য উন্নয়ন অগ্রগতির সঙ্গে সঙ্গে মূল্যবোধের দিকে একটু নজর দেওয়া উচিত, যাতে করে ছাত্রছাত্রীদের ভেতরে এটা বোধ সৃষ্টি হয় যে শুধুমাত্র অর্থনৈতিক বা অন্যান্য স্বাস্থ্যগত, শিক্ষাগত, অবকাঠামোগত উন্নয়ন হলেও চলবে না। আমার ভিতরে যেটা আছে, যেটা আমি যে একজন মানুষ এবং মানুষ হিসেবে যে সমস্ত গুণাবলী, মানবিক গুণাবলী যেগুলো আমার থাকার কথা, সেগুলো কতটুকু হয়েছে না হয়েছে সেগুলোতে কেউ এখন পরোয়া করে না, বা কোনো ধার ধারে না, কেউ তাকায় না। এটা অত্যন্ত দুঃখজনক। এখন আগে আমরা, ওনারা বোধহয় যখন স্কুলে আমরা পড়েছি বা কলেজে যখন পড়েছি, আমাদের শিক্ষককে দূর থেকে দেখলে পরে অন্যরকম একটা চেতনাবোধ এসে যেত, সঙ্গে সঙ্গে চেতনাবোধ এসে যেত যে স্যারের সামনে যে পড়তেছি আদব কায়দা যেন ঠিক থাকে। কখনো পায়ে ধরে পায়ে হাত দিয়ে সালাম করতেছি, কখনো কাছে গিয়ে স্যারও তখন মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, দোয়া করতেছেন। এগুলো উঠে গেছে, দিজ আর থিংস অফ দি পাস্ট অলমোস্ট। তো এইগুলা একটা কথাই খালি বললাম আর কি। দেখুন, যখন আমরা লেখাপড়া করেছি, ওনারা করেছেন, তখন বৃদ্ধাশ্রম বলে কোনো শব্দ বাংলা অভিধানেও ছিল না, সমাজে তো ছিলই না। এখন বৃদ্ধাশ্রম, এই হচ্ছে মূল্যবোধের পরিণতি। এখন মা বাবা বুড়ো হয়ে গেলে পরে তাদেরকে আর বাড়িতে রাখা চলবে না, এরা কোনো কাজের না, এদের দিয়ে কী হবে, বার্ডেন তারা আমাদের ঘাড়ের উপরে চেপে বসে আছে।
অতএব ঠিক আছে, মাসে মাসে 5,000 টাকা দিয়ে দিব, কিংবা এককালীন কিছু দিলেই হয়ে যাবে, অথবা কোথাও কোথাও আছে ফ্রি নিয়ে ঢুকাইতে পারলেই হলো আর কি। ছি 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 ছি, এই অবস্থা দাঁড়িয়ে গেছে। তো সেই জন্য বলছি, আপনার এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে আপনারা নির্বাচন করেছেন। মূল্যবোধের সূচক, সব সূচক কিন্তু দেখলাম, কিন্তু মূল্যবোধের সূচকটা কোথায়? অন্যান্য সূচকগুলো তো আলহামদুলিল্লাহ ঊর্ধ্বমুখী। খুবই ঊর্ধ্বমুখী, এবং আমরা এদের জন্য গর্বিত। এটা শুধু যে সরকার বা বেসরকার তা না, রাজনীতিবিদ বা আমলা তা না, দেশের সব মানুষের, বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ, আমার মূল্যায়ন হচ্ছে এটা, বিশেষ করে যারা পরিশ্রম করে এই দেশটাকে কাঁধে নিয়ে আগিয়ে যাচ্ছে। তার মধ্যে সর্বপ্রথম কৃষকদের কথা বলতে হয়। বাংলাদেশের এই যে বিপুল মানে কৃষি নির্ভর মানুষজন, তারা আমাদেরকে, কোথায় আমরা স্বাধীনতার সময় 7.5 কোটি মানুষ ছিলাম, সেখান থেকে এখন 17 কোটির উপরে। এদেরকে খাইয়ে পরিয়ে রাখছে এরা, অথচ এরা হয়তো প্রাতিষ্ঠানিক শিক্ষা বলতে তাদের প্রায় কারোর কিছুই নাই। আচ্ছা, এক। দ্বিতীয়ত, আমাদের মেয়েগুলো যারা ইয়েতে কাজ করে, গার্মেন্টসে কাজ করে, আজ থেকে ধরেন 40 বছর আগে নামও ছিল না এটার। এই 70-এর দশকের শেষের দিকে হাঁটি হাঁটি পা পা করে শুরু করলো, 80-90-এর দশকে এসে এটা ফ্লারিশ করলো। এই মেয়েগুলা, এরাই তো বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, অর্থনীতির যে চালিকা শক্তি। আর প্রবাসী যারা, অর্থাৎ দেশে কোনো কাজকর্ম পাচ্ছে না, মা বাপের বকা খাচ্ছে সব সময়, কোনো রকম করে তো ধার কর্য করে, জমি বিক্রি করে, এ করে সেই করে চলে গেল, বিদেশে চলে গেল, গিয়ে সেখানে অমানসিক পরিশ্রম করে। আমি নিজে দেখা জিনিস, আপনারাও দেখেছেন। সেই যে তারা বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছে, রেমিটেন্স পাঠাচ্ছে, এগুলোর ভিতরে বাংলাদেশ দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এগুলোর কারণেই আমাদের সূচকগুলো, অর্থনৈতিক যে ভিত্তি সেটি মজবুত হচ্ছে। জনাব মোফাজ্জল করিম, একটি বিষয় আপনি বলছিলেন, এই যে আমরা যে আক্ষেপ করছি, এখন আক্ষেপ প্রকাশ করছি, এবং আমাদের যে উদ্বেগ, উৎকণ্ঠা, আমাদের মূল্যবোধের সূচক নিয়ে, সেই জায়গাতে আপনার কি মনে হয় কিনা, আপনি যেই পরিণতিগুলোর কথা বললেন, যেই ফলাফলগুলোর কথা বললেন, সমাজও তো পরিবর্তন হয়েছে, ট্রান্সফরমেশন অফ সোসাইটি যেটি আপনার সময়ে, তারপরের সময়ে, তারপর সেই ধাপে ধাপে বিবর্তনের কারণেও কি এই ঘটনাগুলো ঘটেছে, যেখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বলি, মডার্নাইজেশন বলি, গ্লোবালাইজেশন বলি, মার্শাল ম্যাকলুহানের সেই গ্লোবাল ভিলেজের কথা বলি, সেসব কারণেই কি এই ঘটনাগুলো ঘটছে? সেটির প্রভাব কতটা? অবশ্যই সেগুলোর প্রভাব আছে তো বটেই। কারণ বিশ্ব তো আর থেমে নাই, প্রত্যেকেই আর কি তার নিজ নিজ পথ ধরে ধরে, এই যে আপনার ইউরোপে যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হলো, এরপরে থেকে তো আস্তে আস্তে দ্রুতই চলতে থাকলো বিশ্বের আপনার অগ্রগতি বলা যেতে পারে, বৈজ্ঞানিক অগ্রগতি ইত্যাদি। কিন্তু সেই সঙ্গে সঙ্গে যেটা অপিশ্রয়মান বা যেটা বিলীন হতে শুরু করলো পশ্চিমা জগতে, বিশেষ করে আর কি, সেটা হচ্ছে এই মূল্যবোধটা। তাদের মধ্যেও কিন্তু এটার অনেকই হয়েছে, কিন্তু কতগুলা মৌলিক বিষয়ে তারা কিন্তু কম্প্রোমাইজ করে নাই। কেমন? যেমন তারা ওই ধরুন, আমাদের এখন দুঃখ লাগে বলতে, ওই ধর্ষণ আর ওই যে নারী নির্যাতন, এই সমস্ত কিন্তু আজ থেকে 30-40 বছর আগে ছিলই না বলতে গেলে পরে, ক্বচিত। আমরা যখন স্কুল কলেজে পড়েছি, আমার পরিষ্কার মনে আছে, স্কুলে পড়তে সময় আমি যে শহরে পড়াশোনা করতাম, সেটা ক্লাস 5 থেকে 9 পর্যন্ত বগুড়া জেলা স্কুলের ছাত্র ছিলাম, আব্বা ওখানে চাকরি করতেন। যাই হোক, সেই শহরে একবার, আমি তখন বোধহয় 6 বা 7-এ পড়ি, বাচ্চা ছেলে, কি বুঝি, একটা ধর্ষণের ঘটনা ঘটেছিল। ওরে বাবা, কি তোলপাড় শুরু হয়ে গেছিলো সমস্ত ইয়েতে, শহর জুড়ে আর কি। তারপরে ধরা পড়লো, এদের বিচার হলো, জেল টেল হলো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এরকম জিনিস 4 বছরের মধ্যেই একবারই শুনেছিলাম, মানে কল্পনাও হয়তো করতে পারতো না সে। হ্যাঁ, 4 বছরের মধ্যে এরকম একটা দুর্ঘটনায় বলুন বা একটা ঘটনা বলুন ঘটেছিল। আর এখন খবরের কাগজের পাতা খুললে পরে সময়, এগুলোর কারণটা কি? কারণ মানুষের মন থেকে, ও আচ্ছা, আরেকটা জিনিস, ধর্মের প্রতি যে আস্থা, বিশ্বাস, অনুরাগ, ধর্মকর্ম করা, এগুলাও কিন্তু চলে যাচ্ছে। এটাও একটা আরেকটা কারণ আর কি, যে কারণে এই মূল্যবোধ অবক্ষয় দেখা দিয়েছে। আমি আসবো আপনার কাছে, আমি একটু শুনে আসি। অধ্যাপক মমতাজ উদ্দিন পাটোয়ারি, আপনি শুনছিলেন আমরা মূল্যবোধের সূচক নিয়ে আলাপ করছি,
এবং যেই কথাগুলো জনাব মোফাজ্জল করিম বলেছেন এর সাথেই আপনি যুক্ত করবেন যে এর মূল কারণগুলোর মধ্যে একটি বলা হচ্ছে যে সমাজের যে পরিবর্তন সেগুলোর কারণেও কিনা কেউ কেউ পুঁজিবাদের কথা বলছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কথা বলছে। সার্বিকভাবে আপনি যদি একটু আলোচনা শুরু করেন। ধন্যবাদ। আসলে আপনি মোফাজ্জল সাহেব যেরকম বললেন যে একটা গুরুত্বপূর্ণ আমাদের সমাজের জন্য শুধু নয়, আসলে সারা বিশ্বেরই এই বিষয়টা নিয়ে গভীর ভাবনার আছে, উদ্বেগেরও অনেক কারণ আছে। তবে এই যে মূল্যবোধকে আমরা শুধু বর্তমানের মধ্যে এর সমস্যাটা দেখলে চলবে না, বা এটাকে শুধু আমাদের কতগুলো আচার আচরণের মধ্যে দেখলেই চলবে না। এটার অনেকগুলো আহ, আহ, গভীর ঐতিহাসিক যে সময় এবং যে স্থানিক যে বিষয় এটার সাথে জড়িত আছে। যেমন আপনি যদি আদিম মানব সমাজের কথা বলেন, তাদের মধ্যে তারাও তো একটা সমাজবদ্ধ মানুষ ছিল, গোত্রীয় সমাজ ব্যবস্থা ছিল। সেই সমাজের মানুষেরও তো এক ধরনের মূল্যবোধ বোধ তাদের মধ্যে গড়ে উঠেছিল। অর্থাৎ বোধের একটা মূল্য আপনি যে সূচক হিসাবে দেখতে চাচ্ছেন, সেটাই তো মূল্যবোধ। রাইট। তাদেরও গোত্রীয় সমাজের মধ্যে যেভাবে তাদের জীবন যাপন করা বা এক ধরনের সাম্য, সবাই মিলে কাজ করা, সবাই মিলে ভোগ করা, মানে যা কাজ করে আর আহরণ করা, তখন উৎপাদন প্রথম দিকে ছিল না, আহরণ করা, সংগ্রহ করা, যেটাকে আমরা বলি ফল সংগ্রহ করেছে বা অন্যান্য খাবার দাবার যা কিছু সবাই মিলে সংগ্রহ করেছে, সবাই মিলে খেত। এবং এই সবার এক প্রতি এক ধরনের অনুভূতি, সহানুভূতি সবই কিন্তু জেগে উঠেছিল। এটাও এক ধরনের কিন্তু মূল্যবোধ, সেই সমাজ ব্যবস্থার মূল্যবোধ। অর্থাৎ এই সমাজ ব্যবস্থার মধ্যে যখন আস্তে আস্তে হাতিয়ারের পরিবর্তন ঘটলো, উৎপাদন প্রক্রিয়ার উদ্ভব ঘটলো, এগুলো সব মানুষই করেছে। কিন্তু মানুষ তার মেধা দিয়ে, মানুষ তার চাহিদা দিয়ে, মানুষ তার মানে বুদ্ধি দিয়ে এগুলো করেছে। আমরা সে কারণে বুদ্ধিমান মানুষ, অর্থাৎ হোমো সাপিয়েন আমাদেরকে বলা হয়। সেটি সেই 70,000 বছর থেকে যদি আপনি ধরুন, সেটা ক্রমেই বিবর্তিত হয়েছে। সুতরাং মূল্যবোধ কিন্তু ধীরে 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 বিকশিত হয়েছে। অর্থাৎ সমাজের যত উৎপত্তি ঘটেছে, বিকাশ ঘটেছে, পরিবর্তন ঘটেছে, মূল্যবোধেরও তত উৎপত্তি এবং তার যে বিকাশ সেটাও ঘটেছে। এবং সেক্ষেত্রে এসে নানা রকম বিভাজন যেহেতু সমাজের মধ্যে ঘটে গেছে আমরা দেখেছি, সুতরাং পরবর্তীতে এই মূল্যবোধের মধ্যেও বিভাজন ঘটে গেছে, পরিবর্তন ঘটে গেছে। অর্থাৎ মানুষ এই যে স্থানান্তরিত হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়, এই যে বিভাজন, উৎপাদনের মধ্যে যে পরিবর্তন, মালিকানা এবং তার যে ভোগ করার অধিকার, এই বিষয়গুলো যখন আস্তে আস্তে চলে আসলো, তখন কিন্তু তার যে জীবন ব্যবস্থার মধ্যে যে পরিবর্তনটা এসেছে, সেটাই তার মূল্যবোধকে নিয়ন্ত্রণ করেছে। আমি বলতে চাচ্ছি যে আদিম মানব সমাজ ভেঙে গেছে, তারপরে যে দাঁড় যুগ শুরু হয়েছে, প্রাচীন যুগ যেটাকে আমরা সকলেই বলে থাকি, যদিও আমরা বলি সভ্যতা, কিন্তু সভ্যতার মধ্যে আমরা দেখছি অনেকগুলো নিয়ম কানুন শৃঙ্খলা ইত্যাদি এসেছে সত্য, কিন্তু তার মধ্যে কিন্তু একটা বিশাল সংখ্যক মানুষকে দাসে পরিণত করা হয়েছে তার শ্রমটাকে নিংড়ে নেওয়ার জন্য। তাহলে এখানে কি মূল্যবোধটা আপনি দেখতে পাচ্ছেন? রাজারা, অর্থাৎ নগর রাষ্ট্রের যারা নায়ক, তারা একভাবে জীবনযাপন করছে, আর তাদের জীবনযাপনের যে চাহিদা পূরণ করার জন্য দাসে পরিণত করা হচ্ছে মানুষকে। এই যে বিষয়গুলো, এখান থেকে কিন্তু মূল্যবোধের যে বিবর্তন এবং পরিবর্তন এবং ভিন্নতা, মানুষের যেটাকে আমরা বলি শ্রেণীভিত্তিক, শ্রেণীর উদ্ভবের ভিতর দিয়ে যে মানুষের যে পরিবর্তনগুলো ঘটে গেছে, সেখানেই তার বোধের মধ্যেও পরিবর্তন আসছে, আর তার মূল্যের মধ্যে উচ্চতা নিচতা অসমতাগুলো সেখানেই তৈরি হয়েছে। সেভাবে যদি আপনি পরবর্তীতে আসেন, সেই সমাজ যখন ভেঙে গেছে, মধ্যযুগে আমরা দেখতে পাচ্ছি সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা, যেটা অনেকটা ভূমিকেন্দ্রিক হলেও সেখানেও কিন্তু শাসনের মধ্যে মালিকানার যে ভিন্নতা, মানুষের প্রতি মানুষের যে যে বৈষম্য এবং যে আচরণগত সেই বিষয়গুলো কিন্তু তাদের মূল্যবোধকে পরিবর্তিত
করতে আমরা দেখেছি। পরবর্তীতে আমরা বলছি হ্যাঁ আধুনিক, এর পরবর্তীতে আধুনিক পুঁজিবাদী সমাজ ব্যবস্থা যেটি তৈরি হয়েছে, আমরা খুব বেশি পরিমাণে এটাকেই দেখি, এটাকে আমরা বেশি সমালোচনা করি, কিন্তু আগের গুলোকে আমরা খুব কম ভাবি। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, রেনেসাঁর পরবর্তী পৃথিবী যেখানে মানবতা বোধ, এই মানুষ যে কথাটা, এই মানুষের কথাটাই কিন্তু এনেছেন পেত্রার্ক, বকাচর মতো, এই যে আমরা যাদেরকে সমাজ চিন্তার, মানুষের প্রতি যে চিন্তার যে দার্শনিকগণ, সমাজবিদগণ, সমাজের যে অবহেলিত মানুষদের প্রতি যে মমত্ব, সেই জিনিসটাই তারা বলেছেন। যেমন পেত্রার্ক তার কবিতার মধ্যে, বকাচো তার লেখার মধ্যে বলছেন যে ধর্ম আমাকে বলেছে মানুষকে আমরা সৃষ্টির জীব, কিন্তু আমরা মানুষরাই কিন্তু এই নিজেদেরকে নিজেরাই ভিন্ন পৃথক করে ফেলেছি, একজন আরেকজনকে শোষণ করছে। তাহলে আমাদের মানুষের যে যে ইউনিটি, সেই ইউনিটিটা আমরা মানুষরাই কিন্তু, সমাজবদ্ধ মানুষরাই কিন্তু নষ্ট করছি। এখানে আমাদের ফিরিয়ে আনতে হবে মানবিক বোধ। ও মানুষ, আমিও মানুষ, আমরা সবাই একই সৃষ্টিকর্তার মানে ক্রিয়েশন। সুতরাং আমরা কেন নিজেদেরকে ভিন্নভাবে উপস্থাপন করছি? এটা তো আমাদের এই ভিন্নতাটা আমাদেরই সৃষ্টি, এটা সৃষ্টিকর্তার সৃষ্টি নয়। এভাবে কিন্তু মানে এই মধ্যযুগ পরবর্তী যে আধুনিক যুগের উদ্ভবের কালে যে রেনেসাঁস, অর্থাৎ যে পুনর্জাগরণটা, মানুষের প্রতি মানুষের যে দৃষ্টিভঙ্গির জাগরণটা তৈরি হয়েছে, এবং সেখান থেকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, সেখান থেকে ধর্মের রিফরমেশন মুভমেন্ট ইত্যাদি ইত্যাদির পরে যে শিক্ষার যে উন্নতিটা, এই শিক্ষার উন্নতিটা আপনি যদি অষ্টাদশ শতাব্দীতে আসেন, সেটাকে আমরা এনলাইটেনমেন্টের যুগ বলে থাকি, আলোকিত যুগ, যেখানে দার্শনিকরা ভল্টেয়ার, দিদেরোর, রুশু, তারা পৃথিবীটাকে তখন মানে চিন্তা করতে শিখিয়েছে, সবকিছুকে সমালোচনা করে মানুষকে মর্যাদা দেওয়ার কথা আমাদেরকে শিখিয়েছেন। অর্থাৎ মূল্যবোধের যে বিষয়টাকে আসলে জাগ্রত করার জন্য শিক্ষাই আমাদেরকে কিন্তু এখানে আনার পথ দেখিয়েছে। কিন্তু দুঃখজনক হচ্ছে কি, আমরা যে অর্থনৈতিক উন্নতির কথা বলছি, অর্থনীতিতে এখন প্রযুক্তি অনেক বেশি কাজ করছে, প্রযুক্তি অনেক সময় কম শিক্ষা দিয়েও অনেকে কিন্তু প্রযুক্তি চালাতে পারে, কিন্তু এই প্রযুক্তির উদ্ভাবনের পেছনে হয়তো মুষ্টিমেয় কয়েকজন শিক্ষার যে জ্ঞানতাত্ত্বিক দিকগুলো তারা অর্জন করে, সেটা কিন্তু যদি ব্যাপকতর মানুষের মধ্যে আসতো, তাহলে কিন্তু মানুষ আসলে উদ্ভাবনী যে শক্তি, এই উদ্ভাবনী শক্তিতে প্রতিটি মানুষকে চিনতে পারত, বুঝতে পারত, তার সেই বোধটা জাগ্রত হতে পারত। কিন্তু সেই বিষয়টা আমাদের মতন যে দেশগুলো, আমরা এখন দ্রুত অর্থনীতির দিক থেকে, সামাজিক নানা দিক থেকে হয়তো অনেক উন্নতির দিকে যাচ্ছি দ্রুত, কিন্তু আমাদের যে শিক্ষাটা, নৈতিক মূল্যবোধের, মানবতাবোধের যে শিক্ষাটা, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, শিল্প, সাহিত্য, জ্ঞান, বিজ্ঞান সহ যে বিষয়গুলো মিলিয়ে মানুষের জীবন ব্যবস্থাটা সমৃদ্ধ হতে পারে, সেই ধারণাটা কিন্তু আমাদের, যে আমরা অর্থনৈতিকভাবে উন্নতি লাভ করলেও কিন্তু আমাদের এখানে সেটা হচ্ছে না। মমতাজ উদ্দিন পাটোয়ারি, আমি আসবো আবার আপনার কাছে, আমি একটু শুনে আসি। আমি ডক্টর নিজামুল হক ভূঁইয়া, যে কথাটি সম্মানিত দুজন আলোচক বলছিলেন, আমি একেবারে মমতাজ উদ্দিন পাটোয়ারির শেষ কথা দিয়ে শুরু করি। শিক্ষা, যেই শিক্ষাকে উনি বলছেন যে অষ্টাদশ শতাব্দীতে আলোকিত করেছে, যেই শিক্ষার অনেক সুযোগ, আমাদের এখানের অবস্থাটা কি হচ্ছে? আমরা দেখা যাচ্ছে, আমি খুব অস্বস্তি নিয়েই বলছি, যেটি জনাব মোফাজ্জল করিমও বলবার চেষ্টা করেছেন, যে যাদের হাতে এই দায়িত্ব শিক্ষিত করবার, সেখানেও আমরা নানা রকম অভিযোগ শুনতে পাই। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেই অভিযোগগুলো আমরা শুনতে পাই, নিঃসন্দেহে সেগুলো দুঃখজনক। একেবারেই সাম্প্রতিক সময়ের কথা যদি বলি, ব্যাংকের প্রশ্নপত্র ফাঁসে, সেখানে দেখা গেল যে বুয়েটের একজন বিভাগীয় প্রধান
উনি জড়িত, এবং গোয়েন্দাদের যে হিসেব তাতে দেখা গেছে যে গত 7 বছরে যখনই ভর্তি পরীক্ষা হয়েছে, এই 7 বছরে একটি ব্যাংক অ্যাকাউন্টেই প্রায় 10 কোটি টাকার মতো লেনদেন হয়েছে 2014 থেকে 21। 82 লাখ টাকার উনি সঞ্চয়পত্র কিনেছেন। একজন শিক্ষকের কথা আমি বলছি, এরকম হয়তো আরও অনেক উদাহরণ দেওয়া যাবে। মানে এই জায়গাতে নিঃসন্দেহে খুবই অস্বস্তিকর একটি বিষয়। যদি আপনি শুরু করেন একটু আলোচনা। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে মজলিস ভাই, ধন্যবাদ। আমি মমতাজউদ্দিন পাটোয়ারি স্যারের বক্তব্য শুনেছি, আমি মোহাম্মদ করিম স্যারের বক্তব্য শুনেছি। আপনি শিক্ষার বিষয় বলেছেন, আপনি দুই একটা এক্সাম্পল দিয়েছেন, বুয়েটের একজন শিক্ষকের কথা বলেছেন, দুর্নীতির কথা বলেছেন, প্রশ্নপত্র পাশের কথা বলেছেন। এটা একটা বিক্ষিপ্ত ঘটনা এবং এটা দুঃখজনক এবং নিন্দনীয়। একজন শিক্ষক হিসাবে আমার নিজের খারাপ লাগছে যে আমাকে অনেয়ারে পাবলিকের সামনে মানুষ দেখছে যে এই ধরনের একটা আলোচনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তা আমরা আশা করব এ ধরনের ঘটনা যারা করেছেন তদন্তের মাধ্যমে প্রমাণিত হলে ওদের কঠিন শাস্তির আওতায় আনা উচিত। এমনকি আমাদের বিচারহীন সংস্কৃতির একটা ধারা চলছে। আমরা দেখেছি আমাদের কিছু কিছু উপাচার্য বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে সব জায়গায় কিন্তু সবাই কিন্তু অপকর্মের সাথে, সরকারি কর্মকর্তা বলেন, স্যার এখানে আছেন মোফাজ্জল করিম স্যার, উনি একজন স্বনামধন্য সচিব ছিলেন, রাষ্ট্রদূত ছিলেন। আমরা দেখেছি যে ওনাদের এখানেও অনেকে সরকারি কর্মকর্তা দেখা যাচ্ছে যে ওরা দুর্নীতি করছে, কারাপশন করছে, দুর্নীতি দমন সংস্থা তাদের বিচারে আওতায় এনেছে। একটা পর্যায়ে আমরা তাদের কোথাও শাস্তি টাস্তি আর দেখি না। আমাদেরও কিছু কিছু উপাচার্যের বিরুদ্ধে আমরা অনেক সময় দেখেছি অভিযোগ এনেছে, তদন্ত কমিটি করেছে, ইউজিসি তদন্ত কমিটি করেছে, এবার তদন্ত কমিটির পর আর দেখা যাচ্ছে যে একটা পর্যায়ে থেমে গেছে। এখন দেখা যাচ্ছে উনি রিটায়ার্ড হয়ে গেছে, এমনকি উনি একটা পর্যায়ে হয়তো উনি পৃথিবী থেকে চলেও গিয়েছে, আর কোনো বিচার হয় নাই। তা আমরা যদি মানবিক মূল্যবোধের কথা বলে থাকি, তাহলে আবার উপাচার্যকে জেলে যেতে হয়েছে। না, জেলে গিয়েছে, আবার অনেকে অন্যায়ভাবে, যেমন প্রফেসর মতিন চৌধুরীকে অন্যায়ভাবে উনি যখন 1975 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর দুর্নীতির দায়ের কথা। হ্যাঁ, দুর্নীতির দায়ের কথা, জি হ্যাঁ, দুর্নীতির দায়ে আবার অনেকে জেলেও গিয়েছে, উপাচার্য হয়ে জেলেও গিয়েছে। এদের সংখ্যা খুবই কম, কিন্তু নিঃসন্দেহে দুঃখজনক। কারণ আমরা একজন শিক্ষক হিসাবে আমরা ছাত্রদেরকে নৈতিকতা, মূল্যবোধের কথা শিখাই। আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় যখন 1921 সালে যখন প্রতিষ্ঠিত হয়, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যার এ প্রমাণের মতো গুণীজনরা তখন ছাত্রদেরকে, শহীদুল্লাহ স্যার তখন উনি জ্ঞান তাপস, উনি 18টি ভাষা জানতেন, এমনকি এটা বিশ্বে বিরল। এই শহীদুল্লাহ স্যারের মতো লোকদেরকে দেখা গিয়েছে ঢাকা হল, যেটা এখন শহীদুল্লাহ ওনার নামেই হলটি হয়েছে, সন্ধ্যাবেলা, এবং স্যার এ প্রমাণ সলিমুল্লাহ মুসলিম হলে সন্ধ্যাবেলা ছাত্রদেরকে নিয়ে নৈতিকতা শিক্ষা দেওয়া হতো, কিভাবে সমাজ চলবে, কিভাবে করবে। এবং ওই ছাত্ররাই কিন্তু দেখা যাচ্ছে আমাদের ওল্ড টাউনের পরিবারগুলোতে তারা টিউশনি করতো, লজিং থাকতো, ওখানে গিয়ে ওই পরিবারগুলোকে নৈতিকতা শিক্ষা দিত এবং মানবিক মূল্যবোধ শেখাতো। এবং সে মানবিক মূল্যবোধ থেকে কিন্তু বেরোয় সমাজকে কিন্তু উন্নতি করার পিছনে তাদের অবদান অনেক বেশি ছিল। ধাপে ধাপে আমাদের সমাজ এগিয়ে গেছে। একসময় আমরা দেখেছি আমাদের ছাত্রদের হাতে অস্ত্র ছিল, সে অস্ত্র কিন্তু বিশ্ববিদ্যালয় এখন অস্ত্রমুক্ত। সারা বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয়, সেটাও কিন্তু আমাদের একটা সামাজিক সূচকের মূল্যবোধের কিন্তু একটা অগ্রগতি, ইতিবাচক। কিন্তু আমাদের যে জিনিসটা হলো যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিয়ে আমি কথা বলবো, সেটা যে আমাদের প্রাইমারি থেকে স্কুল এবং কলেজ পর্যায়ে শিক্ষক নিয়োগের জায়গাগুলোতে দেখা যাচ্ছে অনেক অস্বচ্ছভাবে অনেক শিক্ষক নিয়োগ হয়েছেন, অনেকে রাজনৈতিকভাবে প্রভাব প্রতিপত্তি করে শিক্ষক হয়েছেন। যে যারা প্রকৃত অর্থে শিক্ষক, সেই কিন্তু উন্নত মানের শিক্ষা দিবে। এমনকি সে শিক্ষকের, যে স্যার একটু আগে বলেছে যে আমরা দেখেছি যে আমরা যখন ছাত্র ছিলাম আমরা শিক্ষকদেরকে কীভাবে সম্মান করতাম, এখনও আমি আমার শিক্ষকদেরকে যেভাবে সম্মান করি, কিন্তু আমার একজন সিনিয়র শিক্ষকদের আমি এখনও পা ধরে সালাম দিতে আমি খুব বিনয়ের সাথে, আমার কাছে খুব খুব ভালো লাগে। আমি নিজে এখন অনেক সিনিয়র হয়ে গিয়েছি, কিন্তু আমার মনে হচ্ছে যে আমি অনেক জুনিয়র, ওনার কাছে আমি বাচ্চা। তা এই যে মূল্যবোধটা, এই জিনিসটা কিন্তু একটা গ্যাপ হয়ে গেছে। এটা পরিবার থেকে, আমাদের পরিবারগুলো, এটা পরিবারের দায়িত্ব, বাবা মার দায়িত্ব তাকে শেখানো। আমরা একসময় মক্তবে পড়াশোনা করেছি, হুজুররা শিক্ষা দিত। আমাদের যে উপাসনালয়গুলো আছে, অন্য ধর্মের লোকেরা, তারাও সেখানে ওগুলো শিক্ষা হতো। আমি নোয়াখালীতে চৌমনি এলাকাতে যেখানে আমি পড়াশোনা করেছি, সেখানে আমাদের হিন্দু মুসলিম আমরা একসাথে থাকতাম। ওদের উপাসনালয় বাচ্চাদেরকে শেখাতো, আমরা স্কুলে আসলে বাচ্চাদের থেকে শুনতাম, আমরাও তাদেরকে বলতাম। এই যে ধর্মীয় মূল্যবোধগুলো, সেগুলো কিন্তু শেখানো হতো সেখানে। তারপর দেখা যায় যে সমাজের একটা সামাজিক একটা দায়িত্ব ছিল সমাজের। আমরা সমাজের যারা মুরব্বীরা একটা ছেলে অন্যায় করলে ওনারাই বিচার করে দিত। বাবা মার কাছে তোমার বাবাকে বলে দেবো, তোমার মাকে বলে দেবো, তুমি যদি ফার্দার এই কাজ করে থাকো।
এই যে জিনিসগুলো সেটা কিন্তু কোথাও হারিয়ে গিয়েছে। উনি আর একটা কথা বলছেন মোফাজ্জল করিম স্যার, যে আমাদের যে আমাদের ওই যে ওল্ড হোমের কথা বলেছেন, যে এখন আমরা ওল্ড হোমে বাবা মাকে রেখে যদি চলে আসতে পারি আমরা বেঁচে যাই। সেটার একটা নেগেটিভ দিকও আছে, পজিটিভ দিকও আছে। আমি আসবো এই বিষয় নিয়ে। জনাব মোফাজ্জল করিম, আপনি শুনছিলেন, আমরা তো শিক্ষকতার বিষয়ে বলছি, এবং আসলে তো এই অসঙ্গতি বা দুর্নীতি, অনিয়ম, সেগুলো সমাজের প্রায় প্রতি ক্ষেত্রকেই ছুঁয়েছে, কেবলমাত্র যে একটি সেক্টর তা নয়। এবং আমরা বলি সবসময় যে সর্ষের মধ্যেই ভূত কিংবা রক্ষক হয়ে ভক্ষক, কথাগুলো এত গা সওয়া হয়ে গেছে। আপনি জানেন পুলিশের যে সাবেক ডিআইজি মিজানুর রহমান, তার দুর্নীতি ধরতে গেলেন এনামুল বাসির, উনিও পরবর্তীতে দেখা গেল জড়িত হয়ে গেলেন, ঠিক ফোন আলাপ ফাঁস হলো। একজন কারাগার সংশোধনাগার বলি আমরা, কারাগার থেকে সংশোধন হয়ে আসবে, কিন্তু কারাগারের ডিআইজি প্রিজন, তাদের হয়তো টাকার বস্তা পাওয়া যাচ্ছে তাদের এখানে। এই যখন অবস্থা সমাজের, আমি অন্যান্য সেক্টরের কথা, মানে প্রতিটি সেক্টরই উদাহরণ দেওয়া যাবে, সার্বিকভাবে বিষয়গুলো কীভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, আমিও ঘুরে ফিরে ওই শিক্ষার ব্যাপারটাতেই যাব। কী জন্যে? আসলে ব্যাপারটা কি, ব্যাপারটা চরিত্র গঠন, সোজা কথা। চরিত্র গঠন কোথায় হয়? প্রথম হয় পরিবারে। স্কুলে যাওয়ার আগ পর্যন্ত 3 বছর 4-5 বছর পর্যন্ত তো মা বাবাকে যেরকমভাবে দেখছে, সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত, যার তারা যেরকম, সেটা ঠিক আছে। তারপরেই তো বিসমিল্লাহ বলে স্কুলে রানা হলো, বা মক্তবে গেল, মাদ্রাসায় গেল, যেখানেই যাক না কেন, সেইখানে তার চরিত্র গঠন যদি ঠিক মতো যদি গঠিত না হয়, ঠিক জায়গাগুলোতে যদি তাকে স্পর্শ না করা হয় এবং তাকে যদি সংশোধনী না করা হয়, তাহলে সারা জীবন ওটাই থেকে যাবে। অর্থাৎ সে যদি ওখানে গিয়ে দেখে, স্কুলে গিয়ে যদি দেখে যে শিক্ষক মহোদয় বলছেন যেটা, সেটা তিনি ক্লাসরুমের বাইরে গিয়ে সে অন্যটা করেন, বা এই ধরনের যে সমস্ত আজকাল পত্রপত্রিকায় লোমহর্ষক রিপোর্ট বেরোচ্ছে আর কি, এটা হলে পরে তখন তো একটা সাংঘাতিক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। আর দেখুন, সিলেবাসেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা যখন লেখাপড়া করেছি স্কুলে, নিচের ক্লাসে বিশেষ করে, তখন আমরা ওই যে সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়েছে, এখন আর এগুলো পড়তে হয় না। মানে একটাই উদাহরণ দিলাম আর কি। ভালো ভালো জিনিসগুলো সমস্ত পাঠ্যপুস্তকের মধ্যে থাকতো, এবং এগুলা ভালো করে পড়তে হতো, হৃদয়ঙ্গম করতে হতো, নিজের অস্থিমজ্জার মধ্যে মিশিয়ে নিতে হতো এবং দেখতো। এখন তো সেটা হয় না। আর এখন সব কিছুর মধ্যেই দুঃখের সঙ্গেই বলতে হয় ঢুকে পড়ছে কি আপনার রাজনৈতিক পরিচয়, রাজনৈতিক পরিচয়, তারপরে দলাদলি, গোষ্ঠীপ্রিয়তা, দলীয়করণ ইত্যাদি। ছি ছি ছি, আমি অন্তর থেকে ঘৃণা করি ভাই। বহু বছর চাকরি করেছি, সর্বসাকল্যে বোধহয় কলেজেও 3 বছর মাস্টারি করেছি, সব মিলালে পরে প্রায় 40 বছর মতো চাকরি করেছি। কিন্তু এইগুলো জিনিস আমি চিরকালই, এখনও আমৃত্যু আমি ঘৃণা করব। কিসের দলীয়করণ? দলীয়করণ কি? মেধা। যদি আমার চাইতে যদি ওখানে যে বসে আছে সে যদি বেশি মেধাবী হয়, তার কোনো মামার দরকার নেই, চাচার দরকার নেই, ভাইয়ের দরকার নেই, কিচ্ছু নাই, সে নিশ্চয়ই তাকে যোগ্য আসনটা দিতে হবে, রাইট? আচ্ছা, এগুলা থেকে, আচ্ছা তারপরে কি নিয়োগ দিবেন? যে ভালো নম্বর পেয়েছে 100-র মধ্যে হয়তো সে স্কোর করেছে 80, কিন্তুটা কি, তাকে তো নেওয়া যাবে না নাকি? ও তো ওই ঘরানার, ওই মজাব, এ আবার কি? এটা ঢুকে পড়েছে, সব কিছুতে এটা ঢুকে পড়েছে। এগুলো বাদ দেন। জাতির জন্য যদি সামান্য মমতা থাকে, মায়া মমতা থাকে, তাহলে একটা জাতি গঠন করুন। দল গঠনের আপনার দরকার নেই। সেটা যে ব্যক্তিটি যে ওই লাইনে যেতে চায়, রাজনীতিতে যেতে চায় বা ওই কুপথে তাকে যেতে দিন, কিন্তু সামগ্রিকভাবে আপনি রাষ্ট্রীয় পর্যায়ে চেষ্টা করুন যে এদেরকে ফিরে। মূল্যবোধের বিষয়টি আরও গভীরভাবে, আরও সিরিয়াসলি রাষ্ট্রীয় পর্যায়ে বিবেচিত হওয়া উচিত। রাষ্ট্র শুধু যদি দেখে যে আমার অনেক অবকাঠামোগত উন্নতি হচ্ছে, আমরা আনন্দিত। আমরা পদ্মা সেতু হয়েছে, সবাই বাংলাদেশের মনে হয় 99% জন লোকই আর কি খুবই আনন্দিত। এমনকি যারা এটা সমালোচনা করবে বা নির্মাতা যে সরকারের সমালোচনা করবে, সেও মনে মনে খুব খুশি, বলে যাক বাবা, এখন বাড়ি যেতে সময় তো অন্তত 3 ঘন্টা 4 ঘন্টা সময় বাঁচবে। কিন্তু ভিতরে ভিতরে কিন্তু ঠিকই আছে। ভালো কথা। এ ধরনের প্রত্যেকটা উদাহরণ দেওয়া যায়, মেগা প্রজেক্ট যাই বলেন না কেন। সবচেয়ে বড় কথা, কোথায় স্বাধীনতার সময় আমাদের মাত্র 35-36% আমাদের দেশে শিক্ষিতের হার ছিল।
সেখানে গিয়ে এখন 75% থেকে গেছে, রাইট? আমরা যখন দেশ স্বাধীন হলো তখন আমার পরিষ্কার মনে আছে মাত্র $180 বোধহয় মাথাপিছু আয় ছিল, তাই না? $180। ওই তখন মাঝে মাঝে যে সরকারি কাজে বাইরে যেতাম তখন এটার ওই এক্সচেঞ্জ রেটটা জানতে হতো ভালো করে। যাই হোক, সেই জায়গায় মাথাপিছু আয় এখন $2,500। এগুলো হচ্ছে খুব ভালো কথা। আগে মানুষ না খেয়েও মরেছে স্বাধীনতার পরে বিভিন্ন কারণে, কেউ কাউকে ইচ্ছে করে মারে নাই, বিভিন্ন কারণে। রাজনীতিও আছে, আন্তর্জাতিক রাজনীতিও ছিল তার মধ্যে, এবং বিশেষ করে ম্যানেজমেন্টের কৃত্রিমভাবে করা হলো ব্যবস্থাপনার। হ্যাঁ, ৭৪ দুর্ভিক্ষটাও তো স্যার কৃত্রিমভাবে করা হলো। ওটার দিকে ইঙ্গিত করতেছি। জি স্যার, আমি সরাসরি বলে ফেললাম আর কি স্যার। আচ্ছা, যাই হোক, তা না হলে পরে বাংলাদেশে যে জাহাজ আসতেছে খাদ্য বোঝায় সেটাকে ডাইভার্ট করে অন্যদিকে দিয়ে দেয়, এটা যুক্তরাষ্ট্র কথা হলো। ওইটা আপনি তো আবার দেশের নাম বলেন, আচ্ছা ভালো কথা। এ তো আমি ভাসুরের নাম মুখে আনতে চাচ্ছিলাম না। আমি সত্য কথা এটা বলবো, এটা তো সবাই জানে, মানে সমাজ জানে না। হ্যাঁ, হোয়াটএভার ইট ইজ, এই সমস্ত জিনিস থেকে আমরা তো উঠে এসেছি। এখন আমরা এমন একটা পর্যায়ে গেছি, আল্লাহ রাব্বুল আলামিন অনেক করুণা করেছেন আমাদের উপরে, এই জাতির উপরে। 7.5 কোটি এখন 17 কোটি থেকে উঠে গেছে। তবুও এখন আমরা দুবেলা ভালো করে খেতে পারছি, সব মানুষজন খেতে পারছে। এটা আমাদের পরিশ্রম, আমাদের মেধা। তাহলে এইটুকু যখন এদিকে যখন হচ্ছে অবকাঠামো দিক দিয়ে বা ধরেন বাহ্যিক দিক থেকে যখন সব কিছুর দিকে আমাদের উন্নতি হচ্ছে, তাহলে নৈতিক দিক থেকে কেন হবে না? নৈতিকতাটার সঙ্গে সঙ্গে মূল্যবোধের কথাটা আসছে, সেদিকে কেন আমরা করব না? আমরা এখন ইতিহাস পড়ি না, ইতিহাস আমাদের দরকার নেই। হ্যাঁ, আমাদের এখন ধর্ম টর্ম সমস্ত দরকার নেই। এখন কুইক মানি কীরকম করে হতে পারে, দ্রুত কীরকম করে আমরা টাকা বানাতে পারি। দেখো না, ওই লোক কী ছিল, আজ থেকে 10 বছর আগে সে 2 বেলা খেতে পারতো না, এখন মাশাআল্লাহ 10 তলা দালান হয়ে গেছে। কী করে হয়েছে? সেই ধান্দায় আমরা ঘুরপাক খাই। ওগুলো তো ভালো উদাহরণ হওয়া উচিত না। আমাদেরকে ওটাই শেখাতে হবে, ওটাই আমাদের মানে অস্থিমজ্জার মধ্যে পুঁতে দিতে হবে যে না, ওগুলা যে সমস্ত উদাহরণ রয়েছে এগুলো পরিত্যাগ করতে হবে। আবার সে এটা যে করতে পারছে, এখানেও তো একটা রাষ্ট্রীয় ব্যর্থতা রয়েছে যে তার এই সুযোগ কেন হলো। যদি একটা উদাহরণ হয়, তাকে দেখে যদি কেউ উৎসাহিত না হতে পারে, সে যদি বিচারের সম্মুখীন হতো বা সে অপমানিত হতো, তখন তো উদাহরণটা ওরকম হতো যে এই মানে কুইক ইয়ের মধ্যে, মানে কম সময়ের মধ্যে তার এই কাজ করার কারণে এখন তাকে জেলে যেতে হচ্ছে বা বিচারের সম্মুখীন হতে হচ্ছে। সে যখন এগুলো করেছে তখন কিন্তু কর্তা ব্যক্তিরা চোখ বন্ধ করেছিলেন। কর্তা ব্যক্তি বলতে আমি এখন সরকারের কথা বলছি না, আমি বিশেষ করে যে সমস্ত সরকারি কর্মচারী যারা, কর্মকর্তারা যারা রয়েছেন, আপনি এত বড় বড় জিনিস নিয়ে ডিল করতে পারেন, আর বাড়ির দরজার কাছে যে আপনার ওই কি যে ওটা জুয়া খেলার কি একটা নাম, ক্যাসিনো। হ্যাঁ হ্যাঁ, ক্যাসিনো। হ্যাঁ, একজন খুব সুন্দর একটা ব্যঙ্গ ছড়া লিখেছিল, ছড়াটা মনে নাই, যে দুনিয়া ঘুরে সব দেখে টেকে আসলাম, কিন্তু বাড়ির কাছে যে ক্যাসিনো এটা আর চোখে পড়ে না। তো এই সমস্ত কাজের প্রশ্রয় হয়। এই প্রশ্রয় যারা দেয়, এবং প্রশ্রয় তো আর এমনি এমনি দেয় না, এখানে আবার 10 আনা 6 আনার ব্যাপার আছে। তুমি যদি 1 টাকা যদি উপার্জন করো, ঠিক আছে মিয়া, তুমি 10 আনা রেখে দিও, উপার্জন আমারও কিন্তু 6 আনা দিতে হইব, এইভাবে চলতে। এটা চললে পরে এটা তো স্যার এটা আপনি ঘুষকে উৎসাহিত করছেন। যেমন আপনি যেটা বললেন যে এই যে ব্যাংক লুট যারা করেছে, ওরা মনে করেন যে ব্যাংকের কি কর্মকর্তারা কি জড়িত ছিল না? কিছু অসাধু এসেছে, যেমন পিকে হালদারের ঘটনাতে এসেছে যে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকের বিরুদ্ধে শীর্ষ পর্যায়ের। সৌদি আরবে আজকে আপনি মসজিদে নামাজ পড়তে যাবেন, আপনি সব খুলে গিয়ে নামাজ পড়ে আসবেন, আপনার কেউ কিছু ধরবে না, জানে যে আপনার কিছু চুরি করলে আপনার আঙুল কেটে ফেলবে, আপনার গর্দান কেটে ফেলবে। আমাদের এখানে যদি কঠোর আইন স্পেশাল ট্রাইব্যুনাল করা হয়, আপনি দেখবেন এগুলো বন্ধ হয়ে যাবে, কিন্তু আমরা সেটা করতে পারছি না। আজকে আমাদের বাংলাদেশে 1 কিলোমিটার রাস্তা করতে আমাদের 80 কোটি টাকা লাগে, জাপানে লাগে 20 কোটি টাকা। আমাদের 80 কোটি টাকা প্রয়োজন আছে? আপনি দেখেন, হ্যাঁ আমাদের হয়তো ম্যাটেরিয়ালস ওয়েদারের কারণে হয়তো একটু বাড়তে পারে, কিন্তু সেটা তো 80 কোটি টাকা হইতে পারে না। কিন্তু আমরা এরপরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্ব দিয়ে উনি করে যাচ্ছেন, কিন্তু ওনার পক্ষে তো আর নিচের দিকে কী করতেছে না করতেছে, ইঞ্জিনিয়াররা কী করতেছে, সরকারি কর্মকর্তারা কী করতেছে, আর্কিটেক্টরা কী করতেছে, এটা তো পর্যবেক্ষণ করা সম্ভব না। না, কিন্তু ওনাদের দেশপ্রেমটাই বোধহয় আমাদের মধ্যে নেই। দেশপ্রেমটা এখানের মধ্যে সবচেয়ে বড়। এই দেশটাকে আমি ভালোবাসি, এই দেশটা আমার। তারপরে আমি টাকার পাহাড় করবো, আমি 2 দিন পরে পৃথিবী থেকে চলে যাব,
এই করোনার মধ্যে তো দেখলেন যে আমাদের কত সম্পদশালী, কত শিল্পপতি পৃথিবীতে চলে গেলেন। কিন্তু আই হলো আমরা কিন্তু এটা চিন্তা করি না। আমি মনে করি যে আমি আজীবন বেঁচে থাকবো, সম্পদ আমি লুণ্ঠন করব, আমি বড় লোক হবো, তারপরে কিন্তু আপনাকে সমাজ ওইভাবে আপনাকে দেখে না। আপনি কষ্ট করে যখন বাংলাদেশের কতগুলো রেপুটেড কোম্পানি আছে, ওদেরকে মানুষ সম্মান করে, আমি নাম বলতে চাই না, আপনারাও জানেন, তারা কষ্ট করে সম্মানের সাথে কিন্তু বিজনেস করে যাচ্ছে। আর কিছু আঙুল ফুলে কিছু কিছু ব্যবসায়ী হয়ে গেছে, ওদেরকে মানুষ ঘৃণা করে, ভয়ে তাদের কিছু বলে না, কিন্তু সময় আসবে একসময় মানুষ তাদেরকেও ঘৃণা করবে। তো সুতরাং আমি বলি মূল্যবোধের জায়গাটি একসময় ডেভেলপ করবেই। আমরা শিক্ষিত করি একজনকে, কিন্তু আমরা বলে যে সুশিক্ষিত হওয়া উচিত, ভালো মানুষ হওয়া উচিত। সে আপনি সার্টিফিকেট অর্জন করতে আপনি ভালো মানুষ না হতে পারেন, তাহলে সার্টিফিকেটের কোনো মূল্য থাকবে না। জনাব মমতাজউদ্দিন পাটোয়ারি, আপনি শুনছিলেন সার্বিকভাবে যদি যে আলোচনাটি করেন, আমরা বলছি যে রক্ষক হয়েই যেন অনেকে ভক্ষকের ভূমিকা পালন করছে, এটি তো আমরা সবসময় বলছি, কিন্তু ইদানিংকালে সেই বিষয়টিও খুব প্রকটভাবেই দেখা দিচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ। আসলে বিষয়টা হচ্ছে কি, এখন উন্নয়ন, উন্নতি, পুঁজিবাদের উত্থানের পর শিল্প বিপ্লব, তারপরে অর্থনীতির অন্যান্য যে যত ধারা আছে, কৃষি এখন অনেক বেশি প্রযুক্তি নির্ভর, অনেক বেশি বিজ্ঞান নির্ভর, সবকিছু হওয়াতে উৎপাদনের যে যেমন বিশালতা আসছে, মানুষেরও এর সাথে সম্পৃক্ততা আসছে, উন্নতি আসছে, পরিবর্তন আসছে, সবকিছু আমরা একটা গণকরণ যেটা হচ্ছে, গণহারে কিন্তু আমাদের সবকিছু বাড়ছে। শিক্ষাও আমাদের ওই অর্থে যে সংখ্যার দিক থেকে অনেক বাড়ছে, সবকিছু আমরা মানছি। এটাই তো আমাদের সূচকের দিক থেকে আমরা ভালো করছি, ঠিক আছে, সেটা তো মানব সম্পদের একটা উন্নয়ন তো ঘটতেই হবে, কিন্তু মানুষ হিসাবে গড়ে ওঠা এবং প্রতিটি ক্ষেত্রে, অর্থাৎ প্রতিটি পেশায় আমি পেশাকে ভালোবাসা, পেশার জন্য যোগ্য হওয়া, এই বিষয়গুলো, এটা একটা দর্শন। এখন এই যে মানুষ হয়ে ওঠার জন্য যে শিক্ষাটা, সেই শিক্ষাটা কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে খুব কম ছিল। যেমন আমরা একসময় টুনাটুনির গল্প খুব মজা করে শুনতাম, পড়তাম, কিন্তু এখানে যে থিমটা দেওয়া হয়েছে, সেই থিমটার যদি যেটাকে বলা হয় শিখন ফলটা যদি নেন, তাহলে কিন্তু খুবই বিব্রত বোধ করতে হবে। সেটা কি, সেখানে বলা হয়েছিল যে বাঘকে সে পিঠা খাওয়ার জন্য বাঘ, কুমির, অমুক টুমুক সবাইকে দাওয়াত দিয়েছে, আর সবাই আসলো, পরে দেখতে পেল যে তারা কেউ নেই, ওরা কিন্তু ওই গাছেরা আড়ালে লুকিয়েছিল, ইত্যাদি ইত্যাদি। এবং এরা যখন চলে গেল তখন ওরা মানে টুনটুন করে বেজে উঠলো। এই যে এই ধরনের শিক্ষা আমরা আমাদের শিশুদেরকে দিয়েছি, সেটার মূল শিখনটা কি? ফাঁকি দেওয়া, ফাঁকি দেওয়া। অর্থাৎ আমার শিশুর মধ্যেই কিন্তু ভিতর দিয়ে আমি কিন্তু তাকে কিন্তু কি শেখালাম? ফাঁকি। আমাদের এক সময় অনেক ধরনের ওই অঙ্ক শেখানো হতো, সেগুলো এখন আর শেখানো হচ্ছে না, কারণ প্রচুর সমালোচনা হওয়ার কারণে। যেমন বলা হতো সিমেন্টে বালি মেশানো, এত সিমেন্টে এত কেজি এত বালি মেশালে, বা পানির মধ্যে দুধ মেশালে, এই যে অঙ্কগুলো আমাদেরকে শেখানো হতো, এখানেই স্বর্ণের সাথে খাদ মেশালে আমাদেরকে দুর্নীতিবাজ বানিয়ে ফেলার যে শিক্ষাটা, সেই শিক্ষাটাই তো আমরা পেয়েছি। সে কারণেই গিয়ে অফিসে আদালতে আমরা ঘুষ দিচ্ছি, ঘুষ নিচ্ছি, ঘুষ ছাড়া কিছু করছি না। শিক্ষকতা পেশায় আমরা আসছি দ্বিতীয় পথে, সেখানে এসে আমরা অযোগ্যরা এসেছি, অর্থাৎ প্রকৃত শিক্ষাটা কিন্তু আমরা শিখিনি। সেই কারণে আমাদের সব জায়গার মধ্যে মানের যে ঘাটতিটা, এই মানের ঘাটতির কারণেই আমরা কিন্তু প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে পারিনি। সে কারণে সংকট আমরা বেশি দেখছি, সে কারণে আমরা দুর্নীতিবাজ দেখছি, সেখানে মিথ্যাবাদী মানুষ। আপনি ফিনল্যান্ডে যান, আপনি নিউজিল্যান্ডে যান, আপনি ইউরোপের অনেক উন্নত দিক থেকে যদি ধরেন মূল্যবোধে, তারা কিন্তু অনেক উপরে, তারা কিন্তু খুব কম লোকে দুর্নীতি করে, তারা খুব কম লোকই কিন্তু মিথ্যা কথা বলে, তারা অফিসেও সেভাবে কিন্তু খুব সময় মতো যায়। আমরা কিন্তু বই পুস্তকে পড়ি শৃঙ্খলা, আমরা বই পুস্তকে পড়ি অনেক ভালো ভালো কথা, কিন্তু এগুলোকে ধারণ করার জন্য যেই ব্যবস্থা দরকার, যেই সমাজ ব্যবস্থা দরকার, সেখানেই আমাদের অনেক
ঘাটতি রয়ে গেছে। আমরা আমাদের শিক্ষকদের এখন যদি ধরেন প্রাইমারি স্কুলে আসেন, হাই স্কুলে আসেন, ভালো বেতন দিচ্ছে, কিন্তু তারপরও প্রাইভেট টিউশনি ছাড়া আপনি যদি এই যে ঢাকা শহরেই অনেক নামি দামি স্কুলগুলো থেকে এখন প্রকৃত শিক্ষা আছে, সব চলে গেছে একটি কোচিং সেন্টারে, সব চলে গেছে শিক্ষকের টেবিলের মধ্যে। মনে হয় যেন তিনি অনেক মানুষকে প্রতিদিন দাওয়াত দিয়ে খাওয়াচ্ছেন, আসলে তো তিনি ছাত্রদেরকে সেখানে বসাচ্ছেন আর মাসে শেষ টাকা গুনছেন। এটি তো একটা মূল্যবোধের চরম অবক্ষয়। এবং এই শিক্ষাটা কিন্তু ছাত্র তার কাছ থেকে দেখতে পাচ্ছে যে তার শিক্ষক তার তার কাছ থেকে টাকা নিচ্ছে, এবং সে যদি তার সেই শিক্ষকের কাছে না পড়ছে, তাকে কিন্তু কম নাম্বার দিচ্ছে, সে কিন্তু পরীক্ষায় নাম্বার পাওয়ার জন্য ওই শিক্ষকের কাছে পড়তে যেতে বাধ্য হচ্ছে। এইরকম একটি গ্যাড়াকলে কিন্তু আমরা পড়ে আছি, এই কারণেই যে আমরা যে শিক্ষায় শিক্ষিত হচ্ছি ইন অল মানে সেক্টর, আমি যত ধরনের সেক্টর বলি, সেখানে কিন্তু প্রকৃত মানুষ হয়ে ওঠার সংকটটা রয়ে গেছে। এবং সে কারণেই সত্যিকার অর্থে আমরা কিন্তু সেই পেশার মানুষ পাচ্ছি না, সেই নীতি মূল্যবোধের মানুষ আমাদের উদাহরণ কম পাচ্ছি, খুব রেয়ার। তারা এখন রেয়ার বস্তুতে পরিণত হচ্ছে। এবং এটি কেন হবে? হওয়ার কথা ছিল উল্টোটা, যে দুর্নীতিবাজরা মানে লুকিয়ে লুকিয়ে থাকার কথা ছিল, কিন্তু তারা তো টেবিলের উপর দিয়ে টাকাটা নিচ্ছে। এখন তো তারা অনলাইনে নিচ্ছে, ব্যাংকের মাধ্যমে নিয়ে নিচ্ছে ইত্যাদি। এই সমস্ত কত কি আপনি যেগুলো অবিশ্বাস্য ঘটনা ঘটতেছে। আপনি কোনো আইন মানে না, শৃঙ্খলা মানে না। এগুলো হচ্ছে কি আমাদের যে শিক্ষাটা, সেই শিক্ষাটার মধ্যে কতগুলো শুধুমাত্র পরীক্ষা পাশ উত্তীর্ণ হওয়ার কতগুলো স্তর আসছে, এবং এরপরে আমরা কতগুলো সার্টিফিকেট পাচ্ছি। সেই সার্টিফিকেট গুলো হলে আমি একটা ভালো বিয়ে করতে পারছি, আমি সমাজে মর্যাদা প্রতিষ্ঠিত হচ্ছে, আমি একটা চাকরি পাচ্ছি, আমি টাকা কামাই করছি, আমি বাড়ি করছি, গাড়ি করছি, ইত্যাদি ইত্যাদি। এগুলোকে আমরা বড় মানুষের উন্নতি মনে করছি, কিন্তু এগুলো প্রকৃত উন্নতি নয়। প্রকৃত ধন্যবাদ। আমি আবারও আসবো মন্তজুদ্দিন মানবতার পাটোয়ারি, জনাব মোফাজ্জল করিম। আমরা যে বিষয়গুলো আলাপ করছিলাম সে থেকে পরিত্রাণ বা উত্তরণ উদ্ভূত যে পরিস্থিতি, তা থেকে কিভাবে উত্তরণ বা আমাদের যে প্রত্যাশা এবং প্রাপ্তির ব্যবধানটা কমানো যায় সেটি আপনি বলবেন। কিন্তু তার পাশাপাশি আমরা এই মুহূর্তে যখন কথা বলছি ঠিক তখনই আমাদের এখানে যেই সংবাদটি আমরা দেখছি আজকের আমাদের এই আলোচনার সাথেও যথেষ্ট প্রাসঙ্গিক, সেটি হচ্ছে বাংলাদেশ দীর্ঘদিন থেকে এলডিসিভুক্ত দেশ ছিল এবং তা থেকে উত্তরণের একটা প্রস্তাব ছিল, জাতিসংঘ সেটি অনুমোদন করেছে, জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি টুইটারের মাধ্যমে সেটি জানিয়েছে। আমরা যখন এই আলাপ করছি তখন নিঃসন্দেহে এটি আমাদের জন্য শ্লাঘার বিষয়, কিন্তু সেই জায়গাতে আমাদের আজকের যে আলোচনা সেটি যদি প্রথম কথা হচ্ছে এই সংবাদটা শুনে আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরগুজার করছি। নিশ্চয়ই আমার দেশের কোটি কোটি মানুষ এটাই প্রত্যাশা করে, কিন্তু তার পাশাপাশি আমরা যেটা আলোচনা করছি এটা কতটুকু মর্মান্তিক, কতটুকু হৃদয়, সমস্ত কিছু। এটা হচ্ছে ধরেন আপনি এই যে সংবাদটা একটু আগে দিলেন, এটা হচ্ছে আপনি আমাদের সবাইকে 20 লিটার করে আপনি দুধ দিলেন, করিম সাহেব এটা নেন, ভুইয়া সাহেব এটা নেন, পাটোয়ারি সাহেব এটা নেন, আমরা খুব খুশি হয়ে নিয়ে যাচ্ছি। কিন্তু ওখানে যাওয়ার আগেই সববার ওখানের মধ্যে কিছু গোমূত্র ঢেলে দেওয়া হলো, 1 গ্লাস করে গোমূত্র। তাহলে এই 20 লিটারের কী হলো? এটা হচ্ছে তাই, এই অর্জনগুলোকে নষ্ট করে দিচ্ছে, এটা ম্লান করে দিচ্ছে। তার কারণ আপনি যে উন্নতি হয়েছে আপনার, এটা বিশ্বের সবাই এক কান দিয়ে শুনবে আর এক কান দিয়ে বের করবে, কারণ পৃথিবীতে উন্নত দেশের সংখ্যা 100-র মতোই আছে, আপনার চাইতে বেশি উন্নত যারা, এটা কোনো খবর না। কিন্তু খবরটা হচ্ছে ওইটাই যে আপনার এখানে কীরকম ক্রাইম কী হারে বেড়েছে, এবং জঘন্য ক্রাইম যেগুলো ইয়েতে লয়ের ভাষায় বলে হেইনাস ক্রাইমের সংখ্যা এত বেশি বেড়ে গেছে। একটু চিন্তা করে দেখুন, আপনার যখন দেশ স্বাধীন হলো তখন কটা রেপ কেস হতো, কয়টা এরকম নৃশংস হত্যাকাণ্ড হতো। এগুলার দ্রুত অ্যাকশন নেওয়া হয় না, দ্রুত বিচার হয় না। হলে পরেও ফাঁসি খুললে পরেই দেখবেন খবরের কাগজে থাকে যে 3 জনকে ফাঁসি দেওয়া হয়েছে, 5 জনকে যাবজ্জীবন ইত্যাদি ইত্যাদি। কিন্তু ফাঁসি কার্যকর কয়টা হয়? আপনি গিয়ে দেখুন
ওই যে সেলের মধ্যে জেলখানার সেল, আমি ওই ঢাকায় ডিসি থাকতে মাঝে মাঝে আমাকে যেতে হতো জেলের মধ্যে, ওই ফাঁসির আসামি, ফাঁসি দণ্ডপ্রাপ্ত আসামি আর কি সেলের মধ্যে। আপনি কতদিন ধরে এখানে? স্যার আজ 4 বছর ধরে আছি। 4 বছর ধরে সে দণ্ড নিয়ে ওখানে পড়ে আছে, তারপরে একদিন হয়তো স্বাভাবিক মৃত্যু হয়ে যাবে। তো এগুলা মানে কিছু আপনি দৃষ্টান্তমূলক শাস্তি দিন, যারা অপরাধ করে, তারা দুর্নীতি যারা করে, এরকম এত মানি লন্ডারিংয়ের কথা বলি, এত ব্যাংকের ইয়ের কথা তো জনাব ওবায়দুল করিম, আপনার সাথে একটু যুক্ত করি। আপনার কাছে কি মনে হয় কিনা আরেকটি বিষয়, এই যে সাম্প্রতিক সময় আমরা যে কোনো অপরাধের জন্য ফাঁসি যেন আমাদের মূল বিচার, বিচার ব্যবস্থায় আর কোনো বিচার নাই, আর কোনো ট্রায়াল নাই, ফাঁসি একমাত্র বিচার, একমাত্র সন্তুষ্টি, একমাত্র স্বস্তি। এই বিষয়টাও তো একটা জাতি রাষ্ট্রের জন্য কতটা মানে আশঙ্কাজনক বা আতঙ্কের। এটা কি একটা সুখবরের বিষয়? আমরা জাতি হিসেবেও আমরা যেন একটা স্বস্তি বোধ করি, যে কোনো কিছুতেই ফাঁসি, ফাঁসি চাই, ফাঁসি চাই। এই বিষয়গুলো কি বিচার ব্যবস্থাকে কতটা মানে না, স্লোগান হিসাবে ফাঁসি চাইটা খুব ভালো স্লোগান। আপনি ফাঁসি চাইলেন, হয়তো 10 বছরের জেল হলো। ওই যে এক লোক গেছে ডিসি সাহেবের কাছে, জানেন তো সেই গল্পটা বোধহয় না, ইয়ের জন্যে সে একটা বন্দুক কিনবে আর একটা লাইসেন্স চায়, তো গিয়ে দরখাস্ত হয়েছে, তো ডিসি সাহেব বলছে এটা কি? এটা তো আপনি কামানের লাইসেন্স চাচ্ছেন সাহেব, কামানের আবার লাইসেন্স কী জন্য, আপনি কী চান? হুজুর আপনার যা খুশি আপনি দিতে পারেন, মানে অ্যাটলিস্ট বন্দুক তো দেবে। কারণ আপনার কাছে আমার মেয়ের বিয়ের সময় 20 কেজি চিনির জন্য দরখাস্ত দিয়েছিলাম, আপনি 3 কেজি দিয়েছিলেন, তো এই জন্য কামানের জন্য অ্যাপ্লাই করে। যাই হোক, বড় করে ফাঁসি চাইলে পরে অন্তত কিছু শাস্তি হবে। দুঃখের বিষয় হচ্ছে গিয়ে কিছুই যে হচ্ছে না, মানে সমস্যাটা ওই জায়গাতেই যে যদি এই বিচারগুলো এইভাবে স্বাভাবিক প্রক্রিয়ায় হতো 10 বছর, 5 বছর, 20 বছর, তাহলে আর ফাঁসির জায়গায় মানুষ হয়তো আমার স্যার যেটা বলছে, আমার মনে হয় যে আমাদের আইনের সংস্কার করা উচিত। আইনের সংস্কার করলে, বিশেষ করে করাপশনের বিরুদ্ধে, আমাদের দুর্নীতি দমন কমিশন আছে, আমরা দেখি বারবার দুর্নীতি কমিশন এরে ধরতেছে, ওরে ধরতেছে, কিন্তু কারো তো ওইভাবে বিচার হচ্ছে না। তা আমার মনে হয় সেই জায়গাতে আমার মনে হয় ভূঁইয়া সাহেব, এটা আইনের দোষ না, আইনগুলো ঠিকই আছে। ব্রিটিশরা যে প্রয়োগ হচ্ছে না, ব্রিটিশরা 200 বছর আগে এটা করে দিয়ে গেছে, এবং এগুলার একমাত্রই হচ্ছে আমাদের হাতে পড়ে এটা শেষ হয়ে গেছে, হচ্ছে নষ্ট হয়ে গেছে। তাহলে আমরা এটা থেকে পরিত্রাণ কি? আমাদের তো পরিত্রাণ পেতে হবে। আমরা এলডিসিতে গিয়েছি, আলহামদুলিল্লাহ, আপনি যেটা বলছেন আমিও আলহামদুলিল্লাহ পড়ছি, কিন্তু আজকে আমাদের দক্ষ মানব সম্পদ, আমাদেরকে মানবিক মূল্য সম্পন্ন আমাদের মানুষের প্রয়োজন। সেটা যদি আমরা করতে যাই, তাহলে তো আমাদেরকে ওইভাবে আমাদের দেশকে এগিয়ে যেতে হবে, যেখানে করাপশন থাকবে না, যেখানে অন্যায় করলে শাস্তি হবে। কিন্তু সে কালচারে না হলে তো আমরা দেশকে ডেভেলপ করতে পারবো না। একটু আগে আপনি বলেছেন কেউ জমি বিক্রি করে বিদেশ যাচ্ছে, ওরা বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে। এখানে আমি একটা কথা বলবো, আমাদের দক্ষ মানব সম্পদের দরকার। এখন আমরা যে বিশ্ববিদ্যালয়গুলোতে, স্কুল, আমাদের ভোকেশনাল ইনস্টিটিউটগুলো করতে হবে, যেখানে যেটা প্রয়োজন। আজকে আপনি দেখেন আমাদের এখানে 1 কোটি লোক $18 বিলিয়ন পাঠাচ্ছে, আর আপনি দেখেন ফিলিপিনে 25 লক্ষ, মাত্র 25 লক্ষ দক্ষ জনগোষ্ঠী, $37 বিলিয়ন তারা আনতেছে। দক্ষ মানব সম্পদ তার সৃষ্টি করছে। আবার এখান থেকে চলেও যাচ্ছে কত আমাদের যারা উচ্চ পর্যায়ে বিভিন্ন কোম্পানির ম্যানেজারিয়াল পোস্ট বা উপরের পোস্টে আছে, সেটা সবই বাইরে। না, আপনি তো না, এই যে আমি এর জন্য তো আজকে আমাদের গার্মেন্টস সেক্টরে দেখেন $10 বিলিয়ন নিয়ে যাচ্ছে শ্রীলঙ্কান ইন্ডিয়ানরা। আমাদের এরা কাজ করতেছে ম্যাক্সিমাম এজিএম লেভেল পর্যন্ত, আমাদের ওয়ার্কার লেভেল পর্যন্ত, সুপারভাইজার লেভেল পর্যন্ত আমাদের উপর দক্ষ মানব সম্পদ নেই। তা আমাদের দক্ষ মানব সম্পদ এখনের সময় এসেছে। আমাদের এলডিসিতে আমরা যখন 41 সালে আমরা অনেকে বেঁচেও থাকবো না, অনেকে বেঁচেও থাকবো, তো সেখানে আমরা দেখবো যে এটা বিশ্বের উন্নতম মানে একটা দেশে যাবে। তো সেখানে যেতে হলে কিন্তু আমাদেরকে এই জায়গাগুলোতে হাত দিতে হবে। আমরা একটু করাপশনটাকে শুনে আসি, দক্ষ জনসম্পদের বিষয়। অধ্যাপক পাটোয়ারি, আমি মনোযোগ সহকারে আমার সহ দুজন আলোচক, অত্যন্ত সিনিয়র জন, তো অনেক ভালো অভিজ্ঞতা নিয়ে আমাদের সম্মুখে আজকে কথা বলেন। আমি একটি ইতিহাসের একজন ছাত্র হিসাবে সমাজের বিষয়গুলোকে দেখার অবস্থান থেকে বলি, আমরা একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে আছি। পৃথিবীর অভিজ্ঞতা কিন্তু কিরকমই, ট্রানজিশন পিরিয়ডে যে দেশে, আজকের ব্রিটেনকে নিয়ে আমরা গর্ব করি বা ইউরোপের অন্যান্য অনেক উন্নত দেশকে নিয়ে গর্ব করি, তারাও কিন্তু একটা ট্রানজিশন পিরিয়ডে যখন গিয়েছিল, তখন অনেক কিছুই কিন্তু খুব দৃষ্টিনন্দন ছিল না, অনেক কিছুই কিন্তু তাদেরও এলোমেলো ছিল। এটা এই যখন এরকম একটা ব্যাপক বিস্ফোরণ ঘটে, উন্নয়নের বিস্ফোরণ ঘটে,
এখন সেই উন্নয়নের বিস্ফোরণে লক্ষ লক্ষ মানুষ, প্রায় প্রতিটি, এমনকি একজন ভিক্ষুকও কিন্তু এই উন্নয়নের বিস্ফোরণে কিন্তু সে পড়ছে। কারণ এখন সে আর একা না, 1 পয়সা 2 পয়সা ভিক্ষা সে নেয় না, তাকে কিন্তু এখন আপনি ভিক্ষুকও পাবেন না, পেলেও তাকে কিন্তু দিতে হবে 5 টাকা বা 10 টাকা, 10 টাকার নোট ছাড়া তো আপনার কাছে। সুতরাং এই যে একটা বিরাট বিস্ফোরণের যুগে আমরা আছি, সুতরাং এটা সব মানুষই কম বেশি এই যে পরিবর্তনের যে অবস্থার মধ্যে আসছি। সুতরাং এটাকে তো আপনি রাতারাতি খুব যেরকম কাঙ্ক্ষিত মানে নিতে পারবেন তা তো নয়। সবাইকে তো মানসম্মত শিক্ষাটাও সব জায়গায় সব দিতে পারে না। প্রথমে হয়তো আমরা একটা কোয়ান্টিটির দিক থেকে বেশি দিক থেকে যাচ্ছে, পরিমাণগত আমাদের যে ব্যাপক চাহিদা সেটাকে আমরা পূরণ করার চেষ্টা করছি। তারপরে অবশ্যই এটা অটোমেটিক্যালি নিয়মে আসে যে এখন আমরা গুণগত মানের দিকে যাব। অর্থাৎ আমাদের যে শিক্ষা ব্যবস্থা, আমাদের মধ্যে এখন আসছে কারিকুলাম শব্দটা এখন অতি পরিচিত। এখন 10 বছর 20 বছর 30 বছর আগেও কিন্তু এটা অতটা পরিচিত না। কারিকুলাম ছাড়া তো কোনো শিক্ষা হবে না। মানে কারিকুলাম হচ্ছে আমি কি শিখবো, কেন শিখবো, শিখে আমার অর্জনটা কি হবে। এই 3টা প্রশ্নের, দার্শনিক প্রশ্নের মধ্যে যখন আমার শিক্ষাটা আসবে, তখন আমার মানুষের মধ্যে সেই যুক্তিটাও আসবে। আমার মানুষের ধন্যবাদ। 30 সেকেন্ড আমরা শেষ করব। সেই দক্ষতাটাও যখন আসবে, তখন কিন্তু আমরা ব্যাপকভাবে যখন এটা হবে, তখন আমরা একটা উন্নত সমৃদ্ধ সমাজে উত্তরণ ঘটাতে পারবো, যেখানে আমাদের মানুষের হিউম্যান রিসোর্স এটা কিন্তু ইন অল রেসপেক্ট তারা কিন্তু বেড়ে উঠবে। তখনই আমরা একটা সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে অর্জিত হব। অসংখ্য ধন্যবাদ। জনাব নিজামুল হক ভূঁইয়া, আপনি বলবেন, তারপরে আমি স্যারকে দিয়ে শেষ করব। না, আমি পাটোয়ারি স্যার যেটা বলেছে ওটাই আমাদের এখন যেটা হলো যে আমাদের কারিগরি শিক্ষাটাকে আমাদেরকে এখন করতে হবে, দেশকে ডেভেলপ করতে হলে, আর আমাদেরকে করাপশনটা বন্ধ করতে হবে। এই ব্যাপারে আমাদের আইনের প্রয়োগটা কঠোরভাবে করতে হবে, তাহলে কিন্তু আমরা সে জায়গাতে বের হয়ে আসতে পারবো এবং সবাই আইনকে শ্রদ্ধা করবে। যখনই আইনের শাসন প্রতিষ্ঠিত হবে কঠোরভাবে, আমার মনে হয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমার মনে হয় উনি নিরলস পরিশ্রম করছে দেশকে ডেভেলপ করার জন্য, এবং আজকে দেশ ওই পর্যায়ে চলে গেছে। আজকে আমাদের 6টা মেগা প্রজেক্ট আগামী 1-2 বছরের মধ্যে কার্যকরী হচ্ছে, কিন্তু আমাদের করাপশনটা না থাকলে আমরা আরো 5টা প্রজেক্ট আমরা করতে পারবো, ভবিষ্যতে 10টা প্রজেক্ট করতে পারবো। অসংখ্য ধন্যবাদ। জি, জনাব মুফাজ্জল ভূঁইয়া করিম, সাহেবের শেষ কথার সঙ্গে সম্পূর্ণ একমত। করাপশন কিন্তু একটা সর্বনাশ করে দিয়েছে, এবং করাপশন বন্ধ করা যাবে না যতক্ষণ পর্যন্ত আপনি দৃষ্টান্তমূলক শাস্তি দ্রুত গতিতে, সৌদি আরবের মতো করতে হবে স্যার। যাই না, সেটা তো আইন বদলানোর ব্যাপার, যে আইনটুকু আছে করুন না কেন। দ্বিতীয়ত হচ্ছে কি, আপনার আমি সবসময় যেটা বলি, এখনো বলবো, আপনার শিক্ষা ব্যবস্থাটা বিশেষ করে প্রাথমিক পর্যায়ে যেখান থেকে তার চরিত্র গঠন শুরু হবে, এবং ওটা যেটা শিখে ওটাই সারা জীবন কলিমা শরীফের মতো তার মাথার মধ্যে ঢুকে থাকে, তার সমস্ত সত্তার মধ্যে ঢুকে থাকে। সমস্ত শিক্ষা ব্যবস্থাটাকে আপনি আমূল একটা পরিবর্তন আনতে হবে, যেটা আপনার কারিগরি শিক্ষার মধ্যে এসে যাবে, প্রযুক্তি এসে যাবে, এবং নৈতিক শিক্ষাটাও এর মধ্যে এসে যাবে। আমি নৈতিক শিক্ষা কখনো বর্জন করতে বলবো না, বলবো যে নৈতিক শিক্ষা শুড বি সাপ্লিমেন্টেড, অর আদার শিক্ষা শুড বি সাপ্লিমেন্টেড বাই নৈতিক শিক্ষা। অসংখ্য ধন্যবাদ আপনাদের 3 জনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিটল টাটা এটিএন সংলাপ। আমাদের আজকের আলোচ্য বিষয় ছিল মূল্যবোধের সূচক। সম্মানিত আলোচকরা যে কথা বললেন তার সূত্র ধরে শুধু একটি কথাই বলতে চাই, সেটি হচ্ছে প্রাসাদের যেমন পিলার থাকে, ঠিক একইভাবে গণতান্ত্রিক একটি রাষ্ট্রকে যদি সৌধ বা প্রাসাদের সাথে তুলনা করা হয়, তাহলে সেই পিলারগুলা দুর্বল হয়ে যায় সুশাসনের অভাবে, দুর্নীতির কারণে এবং অন্যান্য যে অনৈতিক কর্মকাণ্ড আছে সেগুলোর কারণে। এবং সেই সব অনৈতিক কর্মকাণ্ড যখন রাষ্ট্রের চোখে পড়ে, তখন সেগুলোকে সাময়িকভাবে রংচং করে প্লাস্টারের মাধ্যমে শুধুমাত্র রিপেয়ার করলে সেটি সম্ভব হবে না। সেই প্রাসাদকে মজবুত করার জন্য সংস্কার প্রয়োজন, এবং সেই সংস্কার যত দ্রুত করা যাবে ততই হয়তো আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।